এই পুরো ব্যর্থতার পিছনে কি ম্যানেজমেন্টের দায় নেই? মিরাজ কিন্তু লিটারালি তিনি ফিল্ডিং করছিলেন। আমাদের উচিত শেষ ম্যাচটা পাকিস্তানকে ছেড়ে দেওয়া, তাই না? বাংলাদেশ র্যাঙ্কিং এ 9 উঠে আসবে। বাংলাদেশের এ ক্যাটাগরির কোনো ক্রিকেটার নাই। দুটো ওয়ার্ল্ড কাপ না খেলে অনেক কিছু রায়ান। উনি কিন্তু মেহেদী হাসান মিরাজের ভিউ ব্লক করছে প্রথমে। ফাইনাল ম্যাচ ড্র হবে। আমার কাছে মনে হয় না উনি খুব ম্যাচিউরড এনাফ। একই সুরে ভারত এবং পাকিস্তান কথা বলছেন। বেশ কয়েকটা গেমস আছে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে টাকা নেয়। ভেরি বোল্ড স্টেটমেন্ট ফর মেহেদী হাসান মিরাজ। চলছে খেলবো না সিরিজ। খেলবো না সিরিজ বলতে যে দুইটা দল বিশ্বকাপে খেলতে চায়নি সেরকম দুইটা দল নিয়ে যে সিরিজটা হচ্ছে, এই সিরিজের মধ্যেও মানে স্পাইস আপ হওয়ার জন্য কিছু ইনসিডেন্ট, কিছু ইভেন্টস হচ্ছে। আপনার কাছে মানে এই যে মিরাজ, মেহেদী হাসান মিরাজ যেইভাবে ভারত পাকিস্তানকে এক করলো, দেখতে পাচ্ছেন? মানে মোহাম্মদ কাইফ, অজয় জাদেজা, রামিজ রাজা, মোহাম্মদ হাফিজ, এরা সবাই একই পার্টি এই মুহূর্তে। এই ব্যাপারটা কেমন লাগতেছে? এবং তাদের সাথে ধরুন ভারতীয় গণমাধ্যম হঠাৎ করে বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে খুব আগ্রহ হয়ে গেছে। অনেক নিউজ দিচ্ছে। ফার্স্ট ওয়ানডে বাংলাদেশ জিতছে, সেটা নিয়ে তেমন কোনো খবর চোখে পড়েনি। এই ওয়ানডে জেতার পরে ব্যাপক খবর আসতেছে অনেক রকম, এবং একই সুরে ভারত এবং পাকিস্তান কথা বলছে। রায়হান আজকে শুরুতে বলছে যে এটা হচ্ছে একটা মিল, কি না খেলার সিরিজ, দুই দলের মধ্যে আরো অনেক মিল আছে। কিরকম একটা মিলের কথা বলি, 170 নট আউট থেকে যে দল 209 থামতে পারে, এই দুটো দলই বোধহয় এই কাজটা করতে পারে, বাংলাদেশ এবং পাকিস্তান। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। বাংলাদেশ পাকিস্তান সিরিজের এখন ফাইনাল বলতে গেলে ফার্স্ট ম্যাচে বাংলাদেশ একেবারে ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে, সেকেন্ড ম্যাচে পাকিস্তানের ওয়ান সাইডেড ম্যাচ হয়েছে, থার্ড ম্যাচ অবভিয়াসলি ফাইনাল। কিন্তু সেকেন্ড ম্যাচে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা একটু মোটা দাগে এটা নিয়ে আসলে এত আলোচনা হয়ে গেছে। আমি যেরকম এটার পক্ষে, রায়হানও এটার পক্ষে, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ যেটা করেছে ইন দ্য বুক বা ইন দ্য রুল, নিয়মের মধ্যে থেকে, তাহলে এখানে স্পোর্টসম্যানশিপ যে আলাপটা হচ্ছে মেইনলি ফ্রম পাকিস্তান অফকোর্স, এবং ইন্ডিয়াও এখানে এই কথাগুলো বলছে। খুবই আমার ভালো লাগে, মানে কি বলে, এটার চেয়ে মনে হয় ফানি কিছু আর হতে পারে না যখন একজন ইন্ডিয়ান তাদের ক্রিকেটের সাম্প্রতিক সময় তারা যেরকম স্পোর্টসম্যানশিপের উদাহরণগুলো দেয়, হ্যান্ডশেক না করা, কথায় কথায় না এটা হবে না, ওখানে যাওয়া যাবে না, এটা করব না, সেই তারাই যখন আবার এই স্পোর্টসম্যানশিপের বয়ান দিতে আসে, একটু আসলে মানতে তো কষ্ট হয়। এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে একটা বড় ব্যাপার হচ্ছে পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ না করে মন্তব্য করে দেওয়া। আপনার যেই পুরো ঘটনাটা ঘটছে আপনি যদি দেখেন, প্রথমে আপনার সালমান আলী আঘা উনি কিন্তু মেহেদী হাসান মিরাজের ভিউ ব্লক করছে প্রথমে। তো ভিউ ব্লক করার কারণে যেটা হয়, মাঝে মধ্যেই দেখবেন সাকিব আল হাসানের কিন্তু এরকম দারুণ দারুণ কয়েকটা ক্যাচ আছে ব্যাটসম্যানের পায়ের নিচ দিয়ে, এদিক থেকে ওই জায়গাটা স্পিনারের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রায় সময় দেখবেন ওই জায়গায় স্পিনারের সাথে ব্যাটসম্যানের একটা ক্ল্যাশ হয়। কারণ হচ্ছে ব্যাটসম্যান চেষ্টা করে ওই জায়গা থেকে বলটাকে পাস আউট করার জন্য, যাতে হচ্ছে একটা রান, একটা সিঙ্গেল ওরা বের করতে পারে। সালমান আলী আগে ওই চেষ্টাতেই ছিলেন। ওই চেষ্টাতে করতে গিয়ে তিনি মেহেদী হাসান মিরাজের ভিউ ব্লক করতে গিয়ে নিজের পাথ ব্লক করে ফেলেছেন, যে কারণে উনি ফিরতে পারেন নাই। এবং যখন দেখতেছেন তিনি ফিরতে পারতেছেন না, তখন উনি বলে হাত দেওয়ার চেষ্টা করছেন যে ভাই আমি তো সৎ, আমি বল তুলে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এই ধরনের ওইটা আসলে একেবারে ওই হিট অফ দ্য মোমেন্ট, তো মানে ওই সময় আসলে খুবই ইনস্ট্যান্ট রিয়াকশন যার যেরকম করেছে। বাট মেহেদী হাসান মিরাজ ওয়াজ অন দ্য, কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু এটা ইনস্ট্যান্ট রিয়াকশন না। তুমি ভাই, পাকিস্তান ক্রিকেট দল বহুবার এই ধরনের আউট হয়েছে। আমার মনে আছে ইনজামামুল হক 2000, এটা ব্যাক ইন, তখন পাকিস্তান ইন্ডিয়া সিরিজ রেগুলার হতো। ইনজামামুল হক এবং ক্লিয়ার কাট স্টাম্পের একটা থ্রো, সে হচ্ছে ব্যাট দিয়ে এরকম ব্লক করেছে এবং সে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হয়েছিল। এবং এটা খুবই ফেমাস। ইনজামামের এরকম বেশ কয়েকটা ঘটনা আছে যারা হচ্ছে অবস্ট্রাক্টিং আছে। বাট আমি যেটা বলছি যে এটা যদি ফুটবল হতো, দেখেন নিউজিল্যান্ডের মতো দল, নিউজিল্যান্ডকে মনে করা হয় যে ক্রিকেটের একটা স্পিরিট অফ ক্রিকেট এবং সোকল্ড যেসব শব্দগুলো আমরা ব্যবহার করি এইসব ক্ষেত্রে, নিউজিল্যান্ডের মতো দল, মুশফিকুর রহিম যেদিন বলটা হাত দিয়ে ঠেলে দিয়েছিলেন মনে আছে, তিনি কিন্তু ক্রিজের মধ্যে ছিলেন, তারপরে ওইটা কিন্তু অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে আউট হয়েছে। সো তখন কিন্তু কেউ মুশফিকের পক্ষে কেউ ছিল না, এটা হয়নি। যেটা বলতে চাচ্ছিলাম যে ফুটবল হলে অনেক সময় এরকম মানে বিতর্কিত ডিসিশনগুলোর ক্ষেত্রে বা অফসাইডের ক্ষেত্রে দেখা হয় যে ফার্স্ট টাচ কি হচ্ছে বা কি হতে পারে। এই জায়গাটাতে আমি একটু এই ফার্স্ট টাচের কথা বলবো। মেহেদী হাসান মিরাজ কিন্তু লিটারালি তিনি ফিল্ডিং করছিলেন এবং তিনি বলটা তার পা দিয়ে তিনি আটকেছেন, এবং অবভিয়াসলি তিনি তারপর তো ব্যাটসম্যান যদি দেখেন যে নাই, তো রান আউটের চেষ্টা তো করবেনই। সালমান আলী আঘা যেটা করেছেন, তিনি একে তো ক্রিজের বাইরে ছিলেন আগে থেকে, এবং তখন প্রবাবলি ওইটাই বোধহয় একটা রিজন যে তিনি বোধহয় ফিরতে পারবেন না। অলরাইট, সো আমি সালমান আলী আঘা যদি বলটা হাতে তুলতেন শেষ পর্যন্ত, তাহলেও আপিল করলে আউট হতো, কারণ এটা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড নিয়ম অনুযায়ী। অলরাইট, সো আমরা একটু ম্যাচে ফিরি। ফাইনাল ম্যাচ
খুব ইন্টারেস্টিং একটা সমীকরণ এসে দাঁড়িয়েছে। প্রথমত এই ম্যাচটা যদি বাংলাদেশ 2-1 জিততে দুইটা পারে, ম্যাচে অনেক বেশি একতরফা হলো না? একতরফা হলো। সো এই ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে, যেটা সবচেয়ে বড় খবর, বাংলাদেশ র্যাঙ্কিং এ 9 উঠে আসবে, যেটা আসলে খুব দরকার নিজেদের কনফিডেন্সের জন্য। এই যে শুরু হয়ে গেছে মক করা। হ্যাঁ, মানে বাংলাদেশ ক্রিকেট নিয়ে চান্স পাইলেই মক করা র্যাঙ্কিং এর 9 নম্বরে উঠে আসবে। ভাই এটা ইম্পর্টেন্ট বিকজ অফ যারা ওয়ার্ল্ড কাপের হিসাবটা জানেন যে 2027 ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিং এ 9 এ থাকতে হবে। নরমালি 12 এর মধ্যে থাকলেও হবে, কারণ সাউথ আফ্রিকা তো আছে এখানে, অটোমেটিক্যালি জিম্বাবুয়ে এবং নামিবিয়া আরো দুটো আয়োজক, জিম্বাবুয়ে 10 এর বাইরে। মানে এমনও হতে পারে যে নামিবিয়া খেলছে আর বাংলাদেশ খেলছে না। না, এই সুযোগটা আসলে নাই। বাংলাদেশ র্যাঙ্কিং এর অবশ্যই 8 এ থেকেই যাবে এবং সেটার তো প্রক্রিয়াটা শুরু হলো পাকিস্তানের সঙ্গে সিরিজ দিয়েই। সো এই ম্যাচটাতে বাংলাদেশের দিক থেকে আসলে আমরা দেখেছি দুটো ম্যাচে অবভিয়াসলি তারা আনচেঞ্জ 11 নিয়ে খেলেছে। এখন পাকিস্তান 4-এ, তারা খুব ভালো অবস্থান আছে, কারণে তারা পরীক্ষা নিরীক্ষা করছে। তারা বাবর আজমকে খেলাচ্ছে না, ফখর জামানকে না, কিন্তু বাবর আজমকে খেলাচ্ছে না, পরীক্ষা কিভাবে? বাবর আজম তো টি-20 ওয়ার্ল্ড কাপেই দল থেকে বাদ পড়েছে। হ্যাঁ, কিন্তু বাবর আজম ওয়ান ডেতে তিনি ভালো করেছেন, লাস্ট সিরিজেও তার সেঞ্চুরি আছে এগেইনস্ট শ্রীলঙ্কা। সো যে কথাটা বলতে চাইছিলাম আমরা, যে এই লাস্ট ম্যাচে তার মানে বাংলাদেশের দিক থেকে পাকিস্তানের দিক থেকে এর মধ্যে কিছু চেঞ্জ হয়েছে। সেকেন্ড ম্যাচের 11-এ 4টা প্লেয়ারের তারা অভিষেক করিয়েছিল ফার্স্ট ম্যাচে, আরো 2জন তাদের অভিষেকের অপেক্ষায় আছে। বাংলাদেশের দিক থেকে কি কোনো চেঞ্জের সম্ভাবনা আছে? আমি জানি না, তবে আমি একটা জিনিস বিলিভ করি, মানে শেষ ম্যাচ, এবং আমি জানি না বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলাটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ ওয়ার্ল্ড কাপ তো আসলে বাংলাদেশের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। একটা ওয়ার্ল্ড কাপ না খেলা তেমন আসলে খুব একটা ওয়ার্ল্ড কাপ না খেলা তেমন একটা কিছু না, কিন্তু দুটো ওয়ার্ল্ড কাপ না খেলা অনেক কিছু। রায়ান প্লিজ ডোন্ট সে দ্যাট। সাউথ আফ্রিকার মাটিতে আসলে ওখানে যেহেতু ওই সাউথ আফ্রিকার মাটিতে খেলার জন্য আমরা মিরপুরের উইকেটকে সাউথ আফ্রিকা বানিয়ে খেলছি, জানি না আসলে নাহিদ রানা এখানে কি বল করছে। পাকিস্তান আমাদেরকে এতদিন ধরে হেল্প করছে, আমাদের ভাই এর সঙ্গে বাংলাদেশকে আমি কথাই বলতে চাই না, এর চেয়ে বড় ইন্ডিয়া পাকিস্তান নিয়ে কথা বলি। আচ্ছা কি হলো না হলো, শেষ পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তান মিলে গেল একসাথে। পাকিস্তান যেহেতু সাথে একটা দেশ আমাদের, এবং রিসেন্টলি দেখেছেন যে ইন্ডিয়ার বিরুদ্ধে তারা না খেলে ওয়ার্ল্ড কাপে একটা বড় স্টেপ নিয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপটাতে। সো আমাদের উচিত শেষ ম্যাচটা পাকিস্তানকে ছেড়ে দেওয়া, তাই না? এটা মানে অনুদান। আমরা এখন ইচ্ছা করতেছে যে আমি হচ্ছে মেহেদী হাসান, তুই সালমানের লাগা তোরে আমি আউট করে দিই, ইচ্ছে করে বাই করে দিই বাইরে, তুই তো একটু পরে হেলমেট খুলতে রাগ দেখায় বাইরে চলে যাবে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে দুইটা দলই মানে খুব প্যানিক ডিসিশন নেই। দেখবেন কোন একটা ঘটনা ঘটলো, এরপরে সিরিজের পরে সবকিছু খোল নলছে, বদলে ফেলবো, এই টাইপের একটা ব্যাপার থাকে এদের। অধিনায়ক চেঞ্জ করে, তারপরে হচ্ছে এই যে পাকিস্তান দলটাকে তাদের যে ক্রিকেট বোর্ড ফাইন করলো, এই ব্যাপারটার একটা বড় বিষয় হচ্ছে একটা দল যখন ব্যর্থ হয়, এটা কি ভেরিফাই করা গেছে? প্রবাবলি এখন ফাইন করেছে এবং একটা দলকে যখন এরকম ফাইন করে, ধরুন 50 লাখ রুপি হোক আর 5 রুপি হোক, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে ব্যর্থতা, এই পুরো ব্যর্থতার পিছনে কি ম্যানেজমেন্টের দায় নেই? যে ক্রিকেট বোর্ড পুরো একটা বোর্ড কাজ করে। তো আপনি যখন এই জায়গায় প্লেয়ারদের জাস্ট ওরা মাঠে 11 জন খেলছে বলে অন দ্য লাইন দাঁড় করায় তাদের সামনে বন্দুকটা তাক করান, এই জিনিসটা আমার কাছে অনেক দৃষ্টিকটু লাগে। বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে আপনার কিছুদিন আগে কথা হচ্ছিল যে বাংলাদেশে বিশ্বকাপ খেলতে যেতে পারবে না, সেই জন্য কোনো মানে বোনাস বা কোনো এক্সট্রা কোনো ফিটি দেওয়া হবে কিনা, এইসব বিষয়। তখন কিন্তু এই ধরনের কথাগুলো অনেক বেশি আসছিল, যে যখন তারা হারে তখন তাদেরকে কোনো বেতন বা এই কথা আসার কারণে ক্রিকেটাররা তো আন্দোলন করে বিপিএলই বন্ধ করে দিল। কিন্তু এই পারফরমেন্স বেস স্যালারির কথা কিন্তু অনেকদিন ধরেই বলা হয়, আসলে আলোচনার মধ্যে থাকে, যদিও সেটা একেবারেই একটা বিতর্কিত বিষয়। এখানে বিতর্কের বিষয়টা আমি কোথায় আমি বলি, ক্রিকেটারদের যে ব্র্যান্ড ভ্যালু সেটার বিপরীতে তারা টাকা ইনকাম করছে, সেই টাকা দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু বিভিন্ন ক্রিকেট বোর্ডগুলো চলছে। আপনার বিরাট কোহলি যার হচ্ছে ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় 300 মিলিয়ন, সেই ইনস্টাগ্রাম ফলোয়ার দেখে কিন্তু অলিম্পিক্স কমিটি তারা অফিসিয়ালি ঘোষণা করেছে যে বিরাট কোহলির ফলোয়িং দেখেই তারা প্রথম সিদ্ধান্ত নিয়েছে যে 2028 এলে লস অ্যাঞ্জেলসের যে অলিম্পিক্স হবে ওইখানে ক্রিকেট খেলবে ওরা। সো এখানে মূল ব্যাপার হচ্ছে একজন ক্রিকেটারের যে ফলোয়িং, ওইটাকে ভিত্তি করে যে রেভিনিউটা আসে ওইটা। বাংলাদেশের ক্রিকেট, শুধু ক্রিকেট না, বাংলাদেশের হকি, বেশ কয়েকটা গেমস আছে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে টাকা নেয় নিয়মিত, এবং আমার এখনো মনে আছে। না ব্যাপারটা এখানে আমি ডিসএগ্রি করবো। আজকের মির ভার্সেস মিরে আমরা প্রথমবারের মতো খুব একই সুরে কথা বলছি, বাংলাদেশ পাকিস্তানের মতো বা ভারত পাকিস্তানের মতো হোয়াট এভার, কিন্তু এই পার্টিকুলারলি এই জায়গাটা একটু ডিসএগ্রি করবো। সব নিয়মিত টাকা নেই কথাটা বোধহয় ঠিক না। প্রায় সময় আপনি দেখবেন এটা নাজমুল হাসান তাপনের সময় তিনি মাঝে মধ্যেই, শুধু নাজমুল হাসান তাপনের সময় না, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু রিসেন্টলি যে ভারত বা এই বাংলাদেশের ফুটবল টিম, হ্যাঁ তাদেরকেও তারা দিয়েছে, তারা পুরস্কার দেয়। বিকজ এটা মনে করা হয় যে হয় না, আপনার ধরেন একই এলাকায় থাকেন, প্রতিবেশীদের মধ্যে কেউ অনেক বড় লোক হয়, সে একটু বেশি জাকাত দেয়। এই যে বড় লোক হওয়ার পিছনে সবচেয়ে বড় রিজন কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা, এবং বছরের পর বছর আপনি যদি দেখেন সাকিব আল হাসান, তামিম ইকবাল,
মাশরাফি বিন মুর্তজা, পঞ্চপাণ্ডবের কথা আসলে বলছি, মাহমুদুল হেরিস এবং মুশফিকুর রহিম, এই 5 জন ক্রিকেটারের ব্র্যান্ড ভ্যালুকে ইউজ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2007 থেকে 2022 সাল পর্যন্ত একদম টানা এই পর্যায়ে এসেছে, এবং কখনো এই 5 জন ক্রিকেটারকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের কোনো কিছু ভাবা হয়নি। এবং অল অন এ সাডেন বাংলাদেশের ক্রিকেটার এত খারাপ হয়ে গেল, বা আপনার হয়ে গেল যে তাদের কাছ থেকে আপনি বেতন নিয়ে নিতে চাচ্ছেন পারফরমেন্স বেসড, সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে 1400 কোটি টাকার এফডিআর এর কথা বলে বা 1500 কোটি টাকার এফডিআর এর কথা বলে, এটা যে বাংলাদেশের ক্রিকেটারদের দ্বারাই এই টাকাটা ওইখানে সঞ্চিত হয়েছে বা ওইখানে এসেছে, এই ব্যাপারটা আসলে আমার কাছে মূল ফোকাসে আসবে। না বাট একই সাথে আমার মনে হয় এই জিনিসটাও, এইটার কিন্তু তখন সবাই দাবি করতে পারে আমিও তো স্টেক হোল্ডার, আমি খেলা দেখি, পয়সা দিয়ে আমি ইন্টারনেটে খেলা দেখছি, বা ডিশের লাইনে আমি টাকা দিয়ে খেলা দেখছি। হ্যাঁ, এর বদলে বিজ্ঞাপন দিচ্ছে যারা, তারপর ধরুন আপনি যখন ওই বিজ্ঞাপন থেকে আপনি কিছু কিনছেন এবং আপনার দর্শক আছে বলেই তো আসছে, সো এগুলো সবগুলো একটা সঙ্গে আরেকটা কিন্তু রিলেভেন্ট। কিন্তু বিজ্ঞাপনের ব্যাপারটা ক্রিকেটারদের এখানে মানে এটা অনেকটা ওই যে মেহেদী হাসান মিরাজের প্রেস কনফারেন্সে কথার মতো হয়ে গেল যে আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের নিজেদের টাকায় চলি, কিন্তু ভাই কোনো না কোনো ভাবে এই টাকাটা কোনো না কোনো ভাবে জনগণের পকেট থেকে তো যায় কি যায় না, মানে কোনো না কোনো ভাবে তো যায় অবভিয়াসলি। টিকেটের টাকা কয় টাকা ক্রিকেটের? টিকিটের টাকা কয় টাকা এটা তো এবার বোঝা গেছে, যখন বাংলাদেশ যায় নাই ভারতে তখন ওরা ওই হিসাবটা করছে যে এই ম্যাচে যদি বাংলাদেশ ভারত খেলতে কত টাকা টিকিট বিক্রি হতো। জানেন বাংলাদেশের বা যে কোনো খেলা সবচেয়ে বড় মানে হচ্ছে টিভি রাইটস, এবং টিভি রাইটসটা পুরোপুরি ডিপেন্ড করে প্লেয়ারদের উপর। আপনি দেখবেন বিরাট কোহলি একটা সিরিজে যদি না থাকে, সেই সিরিজের টিভি রাইটস যত হয় ওইটা এইটা তো সব খেলার ক্ষেত্রে সত্যি। আর্জেন্টিনা দলে যদি লিওনেল মেসি না থাকে ওই ম্যাচের অনেক ভ্যালু কমে যাবে। এক্স্যাক্টলি। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে আপনি যেটাতে ধরুন আমার মনে হয় যে হ্যাঁ একটা নিয়ম অবশ্যই আপনার নিম্বাসের কথা মনে আছে, আমি ক্রিকেটারদের সঙ্গে একমত যে হ্যাঁ ক্রিকেটারদের ব্র্যান্ড ভ্যালুর জন্য এটা আসছে, বাট একই তাই বলে যে ক্রিকেটারদের কোনো দায়বদ্ধতার মধ্যে আনা যাবে না, জবাবদিহিতার মধ্যে আনা যাবে না, এবং পারফরম্যান্স বা স্যালারি নিয়ে আলাপই হতে পারবে না। আমি এইটা না, পারফরম্যান্স বা স্যালারি নিয়ে আলাপ হতে পারে, কিন্তু এটা যাতে হচ্ছে তাদেরকে ব্যঙ্গ করে না হয়। আপনাকে একটা কোম্পানিতে সাপোজ কাজ করেন, আপনার পারফরমেন্স অন এন্ড অফ হয়, 7 দিন সপ্তাহে 5 দিন কাজ করেন, 3 দিন ভালো যাবে, 2 দিন খারাপ যাবে, 4 দিন খারাপ যেতে পারে কখনো কখনো। আপনাকে যখন ঈদ আসছে, ঈদের বোনাস দেওয়ার সময় আপনাকে একদিন কথা শোনায় দিল যে তোমাকে তো বোনাস দিছি, তুমি কি করতেছো, এটা নট ফেয়ার এনাফ। বাট এখানে এই এক্সাম্পলটার সঙ্গে আমার মনে হয় ভালো যাবে যে ধরুন প্রত্যেক বছর যখন পারফরমেন্স রিভিউ হয় তখন কিন্তু যার পারফরমেন্স ভালো তাকে কিন্তু বেশি স্যালারি দেওয়া হয়। বাংলাদেশে এই মুহূর্তে দেখেন, দর্শক মন্ডলী আমি জানি না এটা আপনারা জানেন কিনা, বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে মানে বাংলাদেশের পঞ্চপাণ্ডবের বিদায়ের পরে বাংলাদেশের এ ক্যাটাগরির কোনো ক্রিকেটার নাই, এ প্লাস ক্যাটাগরির। এর কারণ হচ্ছে বাংলাদেশে ওই ক্যাটাগরিতে যোগ্যতা বা ওই ক্যাটাগরির যোগ্যতা অর্জন করতে পারে এরকম কোনো ক্রিকেটার, মানে তিনটা ফরম্যাটে সমান ধারাবাহিকভাবে খেলা ক্রিকেটার আসলে সাকিব আল হাসান বা একজন মুশফিকুর রহিম বা একজন তামিম ইকবাল কিন্তু বাংলাদেশে এখন আর নাই, যে কারণে ওই বেতনটাকে কিন্তু কেউ পাচ্ছে না, যেটা হচ্ছে হয়তো 10 লাখ হতো, এখন যেটা 8 লাখ পাচ্ছে। সো ব্যাপারটা কিন্তু এরকমই। এনিওয়ে আমরা মনে হয় আজকে মিরান ভার্সেস মির এখানে শেষ করি। না, তবে একটা প্রেডিকশন দেন, মানে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান দুইটা সমমানের দল, চিন্তার দিক থেকে তারা হচ্ছে ফাইনাল ম্যাচটা কি করতে পারে? ফাইনাল ম্যাচ ড্র হবে, সমমান যেহেতু, বৃষ্টি 1-1 ড্র এবং বৃষ্টি ফাইনাল ম্যাচেও বৃষ্টি। না, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে ফাইনাল ম্যাচে বাংলাদেশ বেশ বড় ব্যবধানে হারবে, কারণ হচ্ছে বাংলাদেশ একটা বড় সেটব্যাক খেয়েছে প্রথম ম্যাচে পাকিস্তানের সেটব্যাকটার পরিবর্তে, এবং পাকিস্তান যেভাবে ব্যাট করছে, আমার কাছে সাদাকাত যে প্লেয়ারটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো। সে আন্ডার 19 থেকে হি ইজ ভেরি গুড। ও যদি ফাখারের সাথে পরবর্তীতে 27 এর কথা চিন্তা করে ওপেনিং প্লেয়ার হিসেবে দাঁড়িয়ে যায়, বেশ ভালো একটা ওপেনিং। আচ্ছা, আমরা বাংলাদেশ পাকিস্তানের কিছু মিল খুঁজছিলাম না, বললাম 2-3টা মিলের। আরেকটা ইন্টারেস্টিং মিল আছে, সেটা হচ্ছে দুটো দলই না খুব ইমোশনালি ড্রিভেন হয়ে যায় ম্যাচের মাঝখানে। সালমানের লাগার পরে রিজওয়ানও কিন্তু ওই রাগ করে 6 মারতে গিয়ে শাউট হয়ে চলে গেছে, কথা কাটাকাটি রিটন কুমার দাসের দিকে তেড়ে যাচ্ছে, এবং এই রাগটা তারা পুরো ম্যাচে ছিল। শাহিন শাহ আফ্রিদি প্রত্যেকবার উইকেট নিচ্ছে এসে এটা দর্শকরা কতটা খেয়াল করেছেন, এবং ওভারঅল ম্যাচ পরিস্থিতিতে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আবার অনেকদিন ধরেই কিছুটা প্রশ্ন বা সন্দেহের জায়গা আছে। আমার মনে হয় এটা সবার, কারণ হচ্ছে মেহেদী হাসান মিরাজ যেই ক্যালিবারে ব্যাটিং এবং বোলিং করেন, তিনি আসলে টপ 11 এর প্লেয়ার আমার কাছে মনে হয় না। তিনি একজন ইউটিলিটি প্লেয়ার, যেদিন তাকে দলে দরকার বাংলাদেশের জন্য ঠিক আছে সেদিন নেওয়ার মতো। বাংলাদেশে আপনি এর চেয়ে বেটার ইউটিলিটি প্লেয়ার একজন খোঁজেন। আমি জাস্ট বলতেছি নিয়মিত দলে নেওয়ার মতো না। ধরেন তার বদলে যদি আমি একজন রিশাদকে নিয়ে একজন টেস্টে মাস্ট ওয়ানডের কথা বলছি, ওয়ানডেতে প্রবাবলি মাঝে মধ্যে হ্যাঁ ইন আউট, কিন্তু তাকে ক্যাপ্টেন করা হয়েছে 2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে, প্রবাবলি আমার মনে হয় না হি উইল সারভাইভ। এবং কালকের ম্যাচে আমি যেটা দেখলাম, আপনি রিজওয়ানের ঘটনা বলার পর আমার মাথায় আসলো এই পরিস্থিতিগুলো কিন্তু সামাল দিয়েছেন লিটন দাস, এবং অনফিল্ড ক্যাপ্টেন্সি
মানে আপনি যদি লিডারশিপের কথা বলেন, লিটন দাসের অথরিটি আমার কাছে বেশি মনে হয়েছে মাঠে। না, মিরাজের জন্য অভিজ্ঞতাগুলো নতুন, হি স্টিল লার্নিং, যদিও তার কিন্তু আন্ডার 19 এর ক্যাপ্টেন্সি মানে হ্যাঁ এটাই, তার পিছনে অনেকগুলো ট্যাগ ছিল, যে ভবিষ্যৎ ক্যাপ্টেন, তারপর হচ্ছে নেক্সট সাকিব আল হাসান, কোনো ট্যাগের সাথেই তিনি সার্থকতা বা খুব একটা মানে বজায় রাখতে পারেননি। কিন্তু এখনো পর্যন্ত মিরাজ আমার কাছে মনে হয় না উনি খুব ম্যাচিউরড এনাফ। তিনি যেভাবে রিসেন্টলি ক্রিকেটারদের যে সংবাদ সম্মেলনগুলো সামলেছেন, এখানেও আমার কাছে, আমি তার টোনের সাথে একমত, বাট যেই অ্যাঙ্গেলে তিনি কথাগুলো বলেছে আমার কাছে খুব ফানি লাগছে আসলে। তবে মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে কথা থাকলেও যত কিছু থাক, মিরাজের বোলিং কিন্তু এই সিরিজে দুর্দান্ত। প্রথম ম্যাচে তিনি যখন 10 ওভার করার অনেক সমালোচনা হলো, তিনি কেন 10 ওভার করলেন। সেকেন্ড ম্যাচে আমরা দেখলাম যে তার বোলিংটাই সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়েছে। সো আমার মনে হয় যে ইমপ্রুভমেন্টের তো আসলে শেষ নাই, এবং মিরাজ অবশ্যই চাইবে। এখানে আমি আপনার সাথে একটা দ্বিমত পোষণ করে শেষ করি। আমার কাছে যেটা মনে হয়েছে, মেহেদী হাসান মিরাজ অনেকটা সেফ সাইডে বোলিং করে। যখন বোলিং করা সবচেয়ে সেফ, তখন তিনি বল হাতে আসেন এবং তিনি তার থ্রু দ্য স্পেল আপনি দেখবেন 5 ওভার করলে মানে তার বোলিংটা শেষ করে দেন। এইটাও আরেকটা সমালোচনা তাকে নিয়ে। সেম বোলিংটা করতেন মাশরাফি বিন মুর্তজা 2019 বিশ্বকাপের সময়, কিন্তু তিনি সেফ থাকতে পারেননি প্রায় 8-10 That's a very bold statement for Mehdi Hasan Miraj. আমার মনে হয় মিরাজ should be careful about it. Right? Okay, so prediction তো কি হলো তাহলে? Your prediction was খেলবো না সিরিজের উইনার হতে যাচ্ছে পাকিস্তান। ওকে, দেখা যাক। আমি বললাম সিরিজ ড্র। ওকে, বাই বাই, বাই বাই, আউট।